উখিয়ায় ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, শিশুসহ ৯ জনের মৃত্যু। টেকনাফে কয়েকটি গ্রাম প্লাবিত। সিলেট ও সুনামগঞ্জে পানিবন্দী ১৪ লাখের বেশি মানুষ, আরও ৩ দিন বন্যা অবনতির পূর্বাভাস। উজানের ঢল ও বৃষ্টিতে বাড়ছে উত্তরের নদ নদীর পানি। রংপুর কুড়িগ্রামের ১৭ গ্রাম প্লাবিত, দেখা দিয়েছে ভাঙন। বগুড়ায় জোড়া খুনের ঘটনায় মোটর শ্রমিক নেতা মিঠু সহ ৪ আসামি কারাগারে, বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান। স্বাগত সমগ্র বাংলাদেশের সাথে আছে তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের উখিয়ায় ৪টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২ জন বাঙালি ও বাকি ৭ জন রোহিঙ্গা বলে জানা গেছে। গত রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। এর জেরে রাত ৩টার দিকে বালুখালীর ১৪ নং ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ১৪ বছরের এক শিশু নিহত হয়। পরে ভোর ৬টা পর্যন্ত আরও ৩টি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এর মধ্যে বালুখালীর ২ নম্বর ক্যাম্পে ২ রোহিঙ্গা ও একজন বাঙালি, ৮ নম্বর ক্যাম্পে ৫ বছরের এক শিশু এবং ১০ নম্বর ক্যাম্পে এক রোহিঙ্গা পরিবারের ৪ সদস্য নিহত হন। খবর পেয়ে সকালের দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদিকে রাত থেকে বৃষ্টিতে টেকনাফের কয়েকটি গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে। আমাদের চাওয়া থাকবে যারা পাহাড়ে পাদদেশে বসবাস করছে তারা যাতে নিরাপদ আশ্রয়স্থলে যায়, এবং আমরা উপজেলা প্রশাসনের নির্দেশে যে যারা পাহাড়ে পাদদেশে অবস্থান করছে এবং ভূমিদেশের যেখানে সম্ভাবনা রয়েছে, পাহাড় দেশের যেখানে সম্ভাবনা রয়েছে, সেখান থেকে আমরা মানুষকে সহায়তা কাজ করে যাচ্ছি। কক্সবাজারের উখিয়ায় ৪টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ শিশুসহ ৯ জন নিহত হয়েছে। এই বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে পাহাড় ধসের ঘটনায়। যেহেতু কালকে থেকে টানা বৃষ্টি চলছে, বর্তমানে আসলে কি অবস্থা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর বর্তমানে কি অবস্থা? উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোট মৃত যে পাহাড় ধসের ঘটনায় ৯ জন মারা গেছে, তার মধ্যে ২ জন বাংলাদেশি, একজন শিশু, তিনি রোহিঙ্গা ক্যাম্পের পাশেই সেখানে তারা বসবাস করত, এবং আরেকজন তিনি একজন রোহিঙ্গাকে বিয়ে করে এখানে স্থায়ীভাবে থাকছিলেন। তো আসলে এখন পর্যন্ত মরদেহগুলো ক্যাম্পে রাখা আছে, একটু পরে তাদের জানাজা হবে। এবং যে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে ২ জন বাংলাদেশি পাহাড় ধসে মারা গেছেন, তাদেরকে দাফন কাফনের জন্য জনপ্রতি ১০,০০০ টাকা করে তারা দিয়েছেন, এবং যে সকল রোহিঙ্গা মারা গেছে তাদেরকেও একইভাবে এখানকার বিভিন্ন এনজিও সংস্থা আছে, তারাও সেভাবে করছেন। আমি একটু আগেই সেই জায়গা থেকে ঘুরে এসেছি, যেহেতু ইন্টারনেট সমস্যাজনিত কারণে সেখান থেকে আমরা লাইভে যুক্ত হতে পারিনি, এবং সেখানে আমরা দেখেছি যে পাহাড় ধসে, অর্থাৎ পাহাড় চূড়া থেকে একেবারে বিশাল একটি অংশ পড়ে গেছে একটি ঘরের উপর। সেই ঘরের ছিল ৫ জন, ৪ জন সদস্য যে মাটি চাপা পড়ে মারা গেছে, একজন সদস্য সে ঘর থেকে বের হতে পেরেছে। তো একইভাবে আরো বেশ কয়েকটি এলাকায় এভাবেই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের পরপরই কিন্তু স্থানীয় এখানকার রোহিঙ্গারা এবং যে রোহিঙ্গা ক্যাম্পের যে সকল ভলান্টিয়ার রয়েছে, তারা মাটি করে ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করে। তো আসলে এখানকার আমি যে পরিবেশ কর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন প্রায় ৮ লক্ষ চেয়ে বেশি রোহিঙ্গা কিন্তু পাহাড় ঝুঁকিতে আছে। শুধুমাত্র আমি রোহিঙ্গা ক্যাম্পের কথা বললে হবে না, পুরো কক্সবাজার জেলায় অধিকাংশ মানুষ কিন্তু পাহাড়ের উপরে বা পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। তাদেরকে আসলে যেহেতু গতকাল থেকে বৃষ্টি হয়েছে, তাদেরকে পাহাড় ঝুঁকি থেকে সরে যাওয়ার জন্য বা প্রশাসনের গতকাল থেকে আমরা কোনো ধরনের সচেতনমূলক কোনো কর্মকাণ্ড আমরা দেখিনি। তবে আজকে যে পাহাড় ধসে ৯ জন মারা গেছে, এরপরে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি এখানে সচেতনমূলক যে কার্যক্রম সেটি করতে দেখেছি। তবে এর আগে আমরা এরকম কোনো দৃশ্যমান কোনো কাজ তাদের কাছ থেকে দেখিনি। ধন্যবাদ আপনাকে। তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন কক্সবাজারের উখিয়া থেকে। টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জের অনেক নতুন এলাকা প্লাবিত হয়েছে। 2 জেলায় বন্যা কবলিত প্রায় 14 লাখ মানুষ
খোলা হয়েছে 1100-ও বেশি আশ্রয় কেন্দ্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ সদর। পানি আরও বাড়ার শঙ্কায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র এবং উঁচু এলাকায় ছুটছে মানুষ। পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জের 11টি উপজেলা বন্যা কবলিত। 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। সুনামগঞ্জ শহরের প্রায় 40% এলাকাও তলিয়ে গেছে পানির নিচে। 2 বছর আগে জুনের ভয়াবহ বন্যা স্মৃতি এখনো মানুষের মনে। পানি বাড়তে থাকায় অনেকেই তাই আতঙ্কিত হয়ে ছুটছেন আশ্রয়কেন্দ্র বা উঁচু এলাকায়। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার। পরিস্থিতি খুবই খারাপ। আসলে রাস্তাঘাটে মানুষের পরিস্থিতি দেখে বোঝা যায় যে তারা আশ্রয় কেন্দ্রের খুঁজে আছে। মানুষ ক্ষতিগ্রস্ত হইতাছে, গরু বাছুর লইয়া চলাফেরা খুব কষ্ট। বন্যার্তদের জন্য জেলায় খোলা হয়েছে মোট 512টি আশ্রয়কেন্দ্র। এ পর্যন্ত এসব আশ্রয়কেন্দ্রে এসেছেন 18,000-এর বেশি মানুষ, জানিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশম্বরপুর, তাহিরপুর, জগন্নাথপুর সহ এই উপজেলাগুলোতে প্রকোপটা বেশি। তো আমরা প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্র খুলে রেখেছি এবং আশ্রয়কেন্দ্রে মানুষগুলো আসছে। আমাদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আপনার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে। সিলেটেও বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জেলায় 1300-র বেশি গ্রাম প্লাবিত হয়ে বন্যা কবলিত অন্তত 6,75,000 মানুষ। সিলেট মহানগরের 21টি ওয়ার্ডের প্রায় 50,000 মানুষও পানিবন্দী। জেলায় মোট 627টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। নষ্ট হয়েছে, তারপরে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কিছু লস। এরপরে আমরা যে কেউ একটা পথ দেখবো এরকম লোক নাই। আবহাওয়া অফিস বলছে উজানের পাহাড়ি ঢল আরও 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে 550 থেকে 650 মিলিমিটার পর্যন্ত এই গত 4 দিনে বৃষ্টিপাত হয়েছে। আগামী 24 ঘন্টায় এইভাবে বৃষ্টিপাত হবে। তবে 24 থেকে পরবর্তী 72 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র বন্যা পরিস্থিতিতে সিলেট ও সুনামগঞ্জের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট শহর থেকে এবং কোম্পানিগঞ্জ থেকে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সিলেটের কোম্পানিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, জেলায় 1300-রও বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং মানুষরা কিন্তু এখন গৃহবন্দী, যেহেতু যোগাযোগ ব্যবস্থা নেই এবং নৌকার মাধ্যমে চলাচল করতে হচ্ছে। আসলে জেলা প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং সেখানকার মানুষ আসলে কিভাবে দিন যাপন করছেন এবং পানি বাড়ার কোনো আশঙ্কা করা হয়েছে কিনা জানাবেন। আমি সিলেটের এই মুহূর্তে কোম্পানিগঞ্জের ইসলামপুর ইউনিয়নে রয়েছি এবং সিলেটের যে কয়েকটি উপজেলা সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত তার মধ্যে অন্যতম একটি কোম্পানিগঞ্জ এবং এই কোম্পানিগঞ্জের যে 6টি ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়নই এই মুহূর্তে পানির নিচে রয়েছে এবং যে সকল দুর্গম এলাকা বা বিস্তীর্ণ এলাকা যেহেতু পুরোটাই পানির নিচে ডুবে গেছে, সুতরাং এই অঞ্চলের অধিবাসী যারা রয়েছেন, বিশেষ করে কোম্পানিগঞ্জে প্রায় 2 লাখ মানুষ রয়েছে। 2 লাখ মানুষের মধ্যে সরাসরি বলা যায় যে 1.5 লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত এবং অধিকাংশ মানুষই এখনো বাড়িঘরে রয়েছেন। যে এই যে ইসলামপুর ইউনিয়ন যে এলাকাতে আমি আসলাম, সেখানে বাড়িঘর সহজেই দেখা যাচ্ছে যে অর্ধেক পানির নিচে চলে গেছে এবং প্রত্যেকটি যে টিনের বাড়ি বা পাকা বাড়ি, যে বাড়ি হোক না কেন, পানি যখন পুরো বাড়ি যখন অর্ধেক ডুবে যায়, অর্থাৎ শুধুমাত্র চাল মানে জেগে থাকে পানির নিচে, সেরকম জায়গায় আসলে কোনোভাবে থাকা সম্ভব না। এই কারণেই এখানকার অধিবাসীরা যারা রয়েছেন একটু উঁচু জায়গা যেটি পাচ্ছেন সেখানে যেয়ে তারা আশ্রয় নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে বালি বিক্রি করার জন্য যে ভারী বালি যেটি বিক্রি করার জন্য যেটি উঁচু স্তূপ করে রাখা হয়েছে, তার উপরে যে এখানকার কমপক্ষে 10 থেকে 12টি পরিবার সেখানে আশ্রয় নিয়েছেন। শুধু যে বাচ্চা কাচ্চা বা বৃদ্ধ মানুষই এখানে আশ্রয় নিয়েছেন তাই না, গৃহপালিত পশু বা হাঁস মুরগি যা আছে সব এক জায়গায় তারা এখানে আশ্রয় নিয়েছেন এবং এদের অনেকের নৌকা না থাকার কারণে এই পানির মধ্য দিয়ে তারা কিভাবে বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে যাবে সেটি তারা আসলে যেতে পারছেন না। নিরুপায় হয়ে এখানে কোনো রকম তারা আশ্রয় নিয়েছেন এবং কোনো তাঁবু বা প্লাস্টিকের যে কোনো আচ্ছাদনের নিচে তারা অবস্থান নিয়েছেন এবং এইখানকার এই কোম্পানিগঞ্জের এই ইসলামপুর ইউনিয়নের মানুষের যে অভিযোগটি রয়েছে যে বন্যায় তারা 2022 সালে অর্থাৎ 2 বছর আগে যতটা ক্ষতিগ্রস্ত
ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবারও ঠিক অনুরূপ ক্ষতিগ্রস্ত তারা হতে যাচ্ছে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে ঘোষণা করেছে যে আগামী 72 ঘন্টায় বিপুল পরিমাণ বৃষ্টি হবে এই সিলেটে, এবং সেই বৃষ্টির কারণে যে পরিমাণ পানি জমেছে তার থেকে বেশি আরো বন্যার পানি বাড়বে। সুতরাং এখানকার মানুষের আসলে কষ্ট অবর্ণনীয়, এবং মানুষজন অভিযোগ করছেন যে যে ধরনের সাহায্য সহযোগিতা তাদের পাওয়ার কথা, বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছেন তারা যতটা তৎপরতা দেখানোর কথা বা প্রশাসন, তাদেরকে সেটি দেখা যাচ্ছে না। এবং যে পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে, শুধুমাত্র আশ্রয় কেন্দ্রে অল্প কিছু ত্রাণ দেওয়া হচ্ছে, তাও আবার সবাই বা 3 বেলা পাচ্ছেন না, এরকম চিত্র আমরা দেখেছি। এখানে যে মানুষগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন বা যারা নৌকা নিয়ে চলছেন, এখানে আসলে কোনো জনপ্রতিনিধি এখন পর্যন্ত আসেননি। গত 4 দিন ধরে তারা পানিবন্দী, কিন্তু জনপ্রতিনিধিদের দেখা পাওয়া যায়নি, কারোরই কোনো সহযোগিতা পাচ্ছেন না তারা, যার কারণে নিজেরা খেয়ে না খেয়ে কোনো রকমে তারা পার করছেন, কোন রকমে দিন পার করছেন, এবং আশা করছেন যে যদি দ্রুত পানি সরে যায় তবে তারা আবার ঘরে ফিরতে পারবেন। কিন্তু যেহেতু পানি সহজে আসলে ফিরে নামতে শুরু করবে না, আরো যেহেতু বন্যার পানি বাড়তে পারে, সুতরাং সামনের দিনগুলোতে এই মানুষগুলোর কি হবে তারা আসলে কেউ বলতে পারছেন না। ইজাজুল, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা একটু সিলেট শহরের খবর জানবো। সেখানকার খবর নিয়ে আমাদের সাথে আছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, আমরা কোম্পানিগঞ্জের খবর জানছিলাম, সেখানকার মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। শহরের অবস্থা জানাবেন। সেখানে আসলে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে এবং আগামী 72 ঘন্টা বৃষ্টির আশঙ্কা করা হয়েছে, পূর্বাভাস দেওয়া হয়েছে, আসলে বর্তমান পরিস্থিতি জানাবেন, সেখানকার মানুষ আসলে কিভাবে দিন যাপন করছেন? দেখুন, সিলেটের 13টি উপজেলায় কিন্তু এখন বন্যাক্রান্ত, এবং সিলেট নগরেও আপনি জানেন যে পানি ঢুকেছে। গত 2 দিন ধরে কিন্তু সিলেট নগরবাসীর অবস্থা বেশ শোচনীয় বলা যায়, কারণ সিলেটের সবকটি নিচু যে এলাকাগুলো রয়েছে, সুরমার তীরবর্তী যেসব এলাকাগুলো রয়েছে, এইসব এলাকাগুলোতে বেশ কিছু জায়গা কিন্তু পানি উঠেছে, বাসা বাড়িতে পানি উঠেছে, ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছে, সবগুলো জায়গায় কিন্তু পানিতে থই থই করছে সিলেট নগরীর যে নিচু এলাকাগুলো আছে। আপনি জানেন যে সুরমা নদী দীর্ঘদিন ধরে ভরাট হয়ে গেছে, এরকম কথা বলা হচ্ছিল বারবার, পরিবেশবিদরা বলছিলেন, কিন্তু সুরমা নদী খননের উদ্যোগ না নেওয়ার কারণে কিন্তু সিলেট নগরবাসীকে বারবার কিন্তু এই দুর্ভোগ পোহাতে হয়। অল্প বৃষ্টি হলে কিন্তু সিলেট নগরীর বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যায়। আমি এই মুহূর্তে যে এলাকাটিতে আছি, সিলেটের অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহর, শাহজালাল উপশহর, এটি আসলে প্রতি বছর বন্যায় অল্প বৃষ্টি হলেই কিন্তু এই এলাকাটি পানির নিচে তলিয়ে যায়। এর মূল কারণই হচ্ছে সুরমা নদী নাব্যতা হারিয়েছে, পাশাপাশি এখন যে আপনি যে পানির স্তরটি দেখতে পাচ্ছেন, সুরমার পানির স্তর একই পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে নগরী থেকে আসলে পানি নামতে পারছে না। নগরী থেকে পানি নামতে না পারার কারণে নগরীর যে সুরমা তীরবর্তী যে এলাকাগুলো আছে, সবগুলো এলাকায় এখন বন্যা দেখা দিয়েছে, এবং প্রায় এই নগরীতে 50,000-এরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন। তারা যেটা বলছেন, যে নগরবাসী বলছেন বারবার তারা বন্যা আক্রান্ত হচ্ছেন, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে নগরবাসী। এই অবস্থা থেকে আসলে তারা পরিত্রাণ চান, পরিকল্পিত একটা উন্নয়ন পরিকল্পনা তারা চান। তারা বলছেন যে সুরমাকে খননের উদ্যোগ খুব দ্রুত নেওয়া প্রয়োজন, নতুবা নগরবাসীকে বারবার এই দুর্ভোগের মধ্যেই পড়তে হবে। আবহাওয়া অফিস যেটা বলছে যে আগামী 24 ঘন্টা সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, পাশাপাশি ভারতের চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে পাহাড়ি ঢল আসাটা অব্যাহত আছে, এবং সিলেটের যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু বন্যা পরিস্থিতি আগামী 48 ঘন্টার মধ্যে স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখছে না পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে যে 48 ঘন্টা পর হয়তো বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে, তখন হয়তো ধীরে ধীরে হয়তো পানি নামতে পারে। এর আগে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি দিন দিন যেভাবে অবনতির দিকে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, এবং বন্যা পরিস্থিতি বারবার খারাপের দিকেই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। সিলেটের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বন্যা পরিস্থিতিতে সিলেটবাসীকে ভয় না পেয়ে সাহস এবং ধৈর্য নিয়ে এর মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে এসে সিলেটে এসে এ কথা বলেন তিনি। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। ভৌগোলিক কারণে অনেক দেশ, জাপান আছে, ফিলিপাইন আছে, আপনারা জানেন যে নেপাল দুর্যোগপূর্ণ এলাকা, তুরস্ক, সুতরাং এদেরকে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের সাহসের সাথে, ধৈর্যের সাথে এই দুর্যোগ মোকাবেলা করতে। আমরা জানেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর একটা রোল মডেল।
আরও 3 থেকে 4 দিন সিলেট অঞ্চলে বন্যার অবনতি হবে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুপুরে রাজধানীর পান্থপথে উপবিভাগীয় প্রকৌশলী পার্থপ্রতিম বড়ুয়া এসব তথ্য দেন। তিনি জানান, টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে সিলেট, সুনামগঞ্জ সহ নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তবে এই প্লাবন বেশি দিন স্থায়ী হবে না বলেও জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। আজকে সিলেট অঞ্চলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার সবগুলো মিলে প্রায় 13টা পয়েন্টে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে এবং আমরা ধারণা করছি যেহেতু বৃষ্টিপাতটা এখনও অব্যাহত রয়েছে, সো আগামী 2 থেকে 3 দিন এরকম অবস্থা একটা বিরাজমান থাকবে এবং বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হবে। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, আরো 3 থেকে 4 দিন কিন্তু সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে অনেক দিন ধরে পানিবন্দী রয়েছে মানুষ। প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো সহায়তা বা ত্রাণ দেওয়ার ব্যবস্থা হয়েছে কিনা? দেখুন, আমি যদি প্রথমেই বলি, সুনামগঞ্জ কিন্তু গত 1 সপ্তাহ ধরে কিন্তু সুনামগঞ্জের মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এর মধ্যে গত পরশুদিন থেকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছিল। তো গত রাতেই কিন্তু কিছুটা পানি কমার দিকে ছিল, কিন্তু আজকে আবার বৃষ্টিপাত শুরু হওয়ায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে শুরু করেছে। নতুন নতুন উপজেলা প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত সুনামগঞ্জের 12টি উপজেলার মধ্যে 11টি উপজেলায় কিন্তু প্লাবিত হয়েছে, এমনটাই আমরা খবর পেয়েছি। আর এর মধ্যে সুনামগঞ্জ পৌর শহরের কথা যদি বলি, সুনামগঞ্জ পৌর শহরে কিন্তু গতকালকে যে সমস্ত এলাকায় পানি প্রবেশ করেছিল সেই সমস্ত এলাকার পানি কিছুটা কমেছে, কিন্তু নতুন করে আরো অন্তত 15টি আবাসিক এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। মানুষের মধ্যে একটা চরম একটা দুর্ভোগ দেখা দিয়েছে। আর আপনি যেমনটা বলছেন খাদ্য সহায়তার কথা, সুনামগঞ্জে এখন পর্যন্ত 531টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। 531টি আশ্রয় কেন্দ্রে প্রায় 19,000 মানুষ আশ্রয় নিয়েছে এখন পর্যন্ত। তো তাদের যে খাদ্য সহায়তা সেটা কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রত্যেকটা উপজেলায় এখন পর্যন্ত 5 টন জিয়ার চাল এবং শুকনো খাবার দেয়া হয়েছে। এছাড়াও নগদ অর্থ দেওয়া হয়েছে, কিন্তু যে পরিমাণ ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে আসলে সেটা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল বলা যায়। তো তিনি আমাদেরকে আরেকটা বিষয় অবশ্যই জানিয়েছেন, সেটা হচ্ছে আরও বাড়তি অর্থর খাদ্য সহায়তার জন্য মন্ত্রণালয় চিঠি প্রেরণ করেছেন। আমরা দেখেছি শুধু প্রশাসন নয়, প্রশাসনের পাশাপাশি বেসরকারি বেশ কিছু সংগঠনও কিন্তু খাদ্য সহায়তা দিচ্ছেন। তো আসলে এখন যেভাবে পানি বৃদ্ধি অব্যাহত আছে, এইভাবে যদি পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও অনেকটাই অবনতির দিকে যেতে পারে। কারণ আগামী 3 দিন পানি বৃদ্ধি পেতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী খুশিমোহন সরকার। এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, পানি কিন্তু একদিকে যদিও কমছে কিন্তু অন্যদিকে বাড়ছে। যেমন ছাতক এবং দুয়ারাবাজার উপজেলার বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যদি পাহাড়ি ঢল অব্যাহত থাকে সুনামগঞ্জ পুরো জেলার বন্যা পরিস্থিতি অবনতি হবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। জাকির হোসেন জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে। এদিকে উজানের ঢলে উত্তরের বেশ কয়েকটি নদ নদীরও পানি বাড়ছে। এর মধ্যে রংপুর কুড়িগ্রামের কয়েকটি গ্রামে পানি ঢুকতে শুরু করেছে। বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। রংপুরের কাউনিয়ায় তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যেই বালাপাড়া ইউনিয়নে 5 গ্রামের পানি ঢুকেছে। এদিকে গদাই এলাকায় নদী ভাঙনে এর মধ্যে বিলীন হয়েছে 100 হেক্টর ফসলি জমি। এছাড়া রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে তিস্তা ও দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামের রাজারহাট ও নাগেশ্বরী উপজেলার 12টি গ্রামে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। বাড়ছে ব্রহ্মপুত্র ও ধরলার পানিও। সদর উপজেলার কয়েকটি নিম্নাঞ্চলের সবজি ক্ষেত তলিয়ে গেছে এবং চিলমারির কয়েকটি পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। একটা চাপ পড়লে আমাদের বাড়ি ভেঙে যাবে, আমরা কোথায় যাব? আমাদের তো মনে করেন বসত বাড়ি ছাড়া আমাদের কোনো ভিটা আর জমা জমি নেই না। আমরা মাত্র 10টা বস্তা পাইছি। এই 10টা বস্তা দিতে এখানে কিছুই হয় না। আর যে এখানে বস্তাগুলো দিছি বিল্ডিং এর পাশে, এই বিল্ডিং দেখা যাবে আর 2-1 চাপা পড়লে বিল্ডিং ভেঙে যাবে।
বগুড়ার নিশিন্দারায় জোড়া খুনের ঘটনায় গ্রেফতার 4 আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে তাদের আদালতে হাজির করে 5 দিন করে রিমান্ডের আবেদন জানায় তদন্ত কর্মকর্তা। পরে রিমান্ড আবেদনের শুনানি পরবর্তীতে ধার্য করা হবে জানিয়ে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে জোড়া খুনের ঘটনায় নিহত রুমনের মা বাদী হয়ে সাবেক কাউন্সিলর সৈয়দ শারজিল আহমেদ এবং তার ভাই জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক কবির আহমেদ মিঠু এবং বর্তমান কাউন্সিলর মেহেদি হাসান হিমু সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার রাতে নোমান আহমেদ এবং শরীফ শেখ রুমন নামে 2 তরুণের মোটরসাইকেলের সাথে সাবেক কাউন্সিলর শারজিল আহমেদ টিপুর গাড়ির ধাক্কা লাগে। এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। পরে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় নোমান ও রুমনকে। অনেক কোরবানির পশু অবিক্রিত থেকে যাওয়ায় ক্ষতির মুখে বিভিন্ন জেলার পশু খামারি। ছোট গরুর বাজার ভালো থাকলেও বড় গরুর দাম ওঠেনি। খামারিরা বলছেন হাট ফেরত পশুতে ফের বিনিয়োগ এখন বড় দুশ্চিন্তা। 2000 কেজি ওজনের ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি ঢাকার হাটে তোলা হলেও বিক্রি হয়নি। কাঙ্ক্ষিত দাম না ওঠায় হতাশ ময়মনসিংহের ত্রিশালের খামারি জাকির হোসেন। পাবনায় বহু গরু অবিক্রিত থেকে গেছে, বিশেষ করে বড় গরু বিক্রি হয়নি। গোখাদ্যের দাম বাড়ায় এসব গরুর পেছনে আরো বিনিয়োগ করা নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। 34 মণ ওজন হয়েছে, বিষয় হচ্ছে যে টাকা বলেছে 8 লাখ, এই খরচই হয়েছে মনে হয় 15 লাখ টাকা। আমি আশা করেছিলাম যে এই কোরবানির ঈদে আমি বিক্রি করব, কিন্তু বিক্রি করা হলো না। জয়পুরহাটে অর্ধেকের বেশি কোরবানি পশু বিক্রি হয়নি বলে দাবি খামারিদের। লক্ষ্মীপুরে প্রায় 5000 গরু অবিক্রিত থেকে গেছে। পশুপালনে যে খরচ হয়েছে সেই দাম না মেলায় চাঁদপুরেও হাট থেকে ফিরে আনা হয়েছে বহু গরু। 1 কোটি টাকার বিজনেস, 1 কোটি টাকার বিজনেসের মধ্যে 47টা গরু ছিল, 40টা গরু বিক্রি করে 30 লাখ টাকা লস, আর 60টা গরু রয়ে গেছে আবার ঘরে। এবার সম্পূর্ণ খরচা দিয়ে এবার আমার 6 লাখের উপর খরচা হয়ে গেছে, কিন্তু দাম করে এবার হলো মনে করেন যে হলো 4,70,000 80,000। বেশ কিছু গরু রয়ে গেছে। এটা সাধারণত ভারতীয় গরু আসার কারণে আমাদের খামারিদের অনেক গরু রয়ে গেছে। আমরা এই গরুগুলি নিয়ে অনেকটাই বিপাকে। সীমান্তবর্তী হাটগুলোতে ভারতীয় ও মিয়ানমারের গরু উঠায় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি খামারিদের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা 5 দিনের ছুটি শেষে সকাল থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। কাজে যোগ দিয়েছেন বন্দর শ্রমিকেরা। বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে 14 জুন থেকে 18 জুন টানা 5 দিনের ছুটি থাকায় পণ্য আমদানি রপ্তানি বন্ধ ছিল। আজ সকাল থেকে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। দেশের বিভিন্ন স্থান থেকে রপ্তানি পণ্য নিয়ে ট্রাক আসছে বন্দরে। কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে পুরোদস্তুর লোড আনলোডের কাজ চলবে বলে জানান তিনি। ঢাকার টেকনিক্যাল মোড়ের বাস কাউন্টারে মায়ের মরদেহের পাশে বসে কান্না করা সেই শিশু ও তার মায়ের নাম পরিচয় মিলেছে। 6 বছরের শিশুটির নাম ঈশা। মায়ের নাম রুনা খাতুন। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা ঘোষপাড়া গ্রামের গোলাপ হোসেন নাসিমা খাতুন দম্পতির মেয়ে। রোববার রাতে শাহজাদপুরের ট্রাভেলসে কাউন্টারে অসুস্থ হয়ে মারা যান রুনা খাতুন। 6 বছরের ছোট মেয়েকে নিয়ে ঈদ পালন করতে রোববার রাতে রুনা খাতুন ঢাকা থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। টেকনিক্যাল মোড়ে শাহজাদপুর ট্রাভেলস কাউন্টারে যাবার পর হঠাৎ অসুস্থ হয়ে মারা যান রুনা খাতুন। এ সময় মায়ের সঙ্গে মরদেহের পাশে বসে অঝরে কাঁদছিল শিশু ঈশা। হৃদয় বিদারক এই দৃশ্য দেখে তার নাম পরিচয় জানতে অনেকে কান্নারত ঈশার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন। এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ঈদের দিন রুনার পরিবার দারুসালাম থানার মাধ্যমে মরদেহ বুঝে নেন। খবর হলে নেটে একটা মেয়ে মারা গেছে, একটা মেয়ে বসে কান্না করতেছে, তখন আমার নেট খুলে দেখেছে আমারই মিয়া লাতিন। আমার মেয়ে অসুস্থ ছিল, অসুস্থ হয়ে মারা গেছে। আমি সব আইনি দাফন কাফন করেছি, নাতনিকেও পাইছি। স্থানীয়রা বলছেন, রুনার স্বামী মারা যাওয়ার পর রাজশাহীর ইসরাফিল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। সেই সংসারে জন্ম হয় শিশু ঈশা। আর ছোট বাচ্চাটা ছিল, ওই ছোট বাচ্চাটা যদি পরিচয় না দিত তাহলে কেউ চিনতে পারত না। ওই বাচ্চাটা চেয়ারম্যানের মেয়ে আর কি। রাজশাহী ওই মেয়েটার বিয়ে হয় 10-12 বছর আগে। 10-12 বছর আগে বিয়ে হয় বাচ্চাটা চেয়ারম্যানের, এবং ওই চেয়ারম্যানটাও এখানে আসছিল, আমার বাড়ির পাশে যেত, আমি দেখছি। পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে রুনা খাতুনের মৃত্যুর কারণ। ঘটনাস্থল ঢাকাতে এবং ওখানে সংশ্লিষ্ট থানা পুলিশ
আইনগত ব্যবস্থা গ্রহণ করছে, পোস্টমর্টমও করছে, তদন্ত করে এবং পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে হয়তো বলা যাবে যে আপনারা জানতে পারবেন যে কী কারণে মেয়েটা মারা গেছে। সোমবার রাতে রুনার মরদেহ গ্রামের বাড়ি পাবনায় দাফন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের 27 জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার। বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে। এই তথ্য সরকারের ভেনম রিসার্চ সেন্টারের। গবেষকরা বলছেন অনুকূল আবহাওয়ার কারণেই ছড়াচ্ছে রাসেলস ভাইপার। এই সাপের কামড়ে 1.5 বছরে শুধু রাজশাহী মেডিকেলেই মারা গেছেন অন্তত 18 জন। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সবচেয়ে বিষধর সাপগুলোর অন্যতম। বহু বছর দেখা না গেলেও 2012 সালের পর বরেন্দ্র এলাকায় চোখে পড়ে রাসেলস ভাইপার। গত বছর ছড়িয়ে পড়ে অনেক এলাকায়। রাসেলস ভাইপার সবচেয়ে বেশি ছড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে, মূলত পদ্মা অববাহিকায় চাঁদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, এমনকি ঢাকাতেও দেখা মিলেছে রাসেলস ভাইপারের। এটি একমাত্র বিষধর সাপ যে বাচ্চা দেয়। প্রতিবারে জন্ম নেয় 40 থেকে 50টি বাচ্চা। জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিমাণ অতিরিক্ত আর্দ্রতা, অতিরিক্ত গরম এবং ওই স্থানগুলোতে যেসব জায়গায় নদীর প্রবাহ বেশি হচ্ছে এবং সেখানে অনেক বেশি পরিমাণ লবণাক্ততার পরিমাণটা বেড়ে যাচ্ছে, এইসব জায়গাগুলো রাসেলস ভাইপারের জন্য খুবই একটা ভালো এনভায়রনমেন্ট, শুধুমাত্র তাদের বেঁচে থাকার জন্য না, তাদের পরবর্তী জেনারেশন জেনারেট করার জন্য। ভারতবর্ষের যে অংশটা আমাদের সাথে রাজশাহী অঞ্চলের সাথে লাগানো, ওই অঞ্চল থেকে বন্যার পানিতে বা নদীর স্রোতের সাথে গঙ্গা পদ্মা হয়ে এটা নেমে এসছে এবং দেখা গেছে যে এটা ধীরে 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 এই নদী দিয়েই, এই অববাহিকা দিয়েই নেমে এসছে এবং উপরে নিচে দুই দিকেই গেছে, অর্থাৎ পদ্মার উপরে এবং নিচে দুই দিকে গেছে। এরই মধ্যে 50টি রাসেলস ভাইপার সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চলছে অ্যান্টিভেনম তৈরির গবেষণা। বর্তমানে এই সাপে কাটলে দেয়া হয় ভারতের তৈরি অ্যান্টিভেনম। নিজস্ব অ্যান্টিভেনম নিজস্ব সাপের বিরুদ্ধে যখন তৈরি হবে, তখনই আমরা আসলে বলতে পারবো যে আমরা সঠিক চিকিৎসাটা আমাদের রোগীগুলোর জন্য দিতে পারছি। ততদিন পর্যন্ত আমাদের এই ইন্ডিয়ান অ্যান্টিভেনমের উপর ভরসা করে থাকতে হবে। কিছুটা অলস প্রকৃতির রাসেলস ভাইপারের প্রধান খাবার ইঁদুর, ব্যাঙ, পোকামাকড়, তাই ফসলি জমিতে দেখা যায় বেশি। ফলে আতঙ্কে অনেক এলাকার কৃষক। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জের কাশিয়ানীতে আপন শেখ নামে এক স্কুল ছাত্রকে হত্যার অভিযোগে 4 সহপাঠীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মধুমতি রেল ব্রিজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, রাতে আপন শেখকে মোবাইল ফোন করে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। কিছুক্ষণ পর 2 বন্ধু আহত অবস্থায় আপনকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে আপনের বন্ধুরা তাকে হত্যা করেছে। তবে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।